সুপ্রভাত। আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্ররা, আশা করি তোমরা সবাই বাড়িতে আছো। সবাই বাড়িতে থাকো, সাবধানে থাকো, আর মন দিয়ে পড়াশোনা করে যাও। গত দিনগুলিতে আমি যে সমস্ত ক্লাসগুলো তোমাদের করিয়েছি, সেই ক্লাসগুলিকে সামনে রেখে নিজেদের পাঠ্যপুস্তকটিকে অবলম্বন করে তোমরা অবশ্যই একটু পড়াশোনা করো, ঠিক আছে? আজকে আমি তোমাদেরই পাঠ্য একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়টি অন্যান্য দিনের থেকে একটু আলাদা। কেন আলাদা? না, আগে আমরা কবিতা পড়েছি, গল্প পড়েছি, আজ কিন্তু পড়ব একটি নাটক। নিশ্চয়ই তোমরা স্কুলে অথবা পাড়ায় বা যে কোনো অনুষ্ঠানে নিজেদের বাড়ির কাছে নাটক কম বেশি তোমরা প্রত্যেকেই দেখেছো, দেখাটা উচিত। সেই নাটকে কি থাকে না, সেই নাটকে একটা স্টেজ থাকে তথা মঞ্চ থাকে, আর তাতে কতগুলি চরিত্র থাকে, একটা কাহিনী থাকে, তার মধ্যে গান থাকে আর অভিনয় থাকে, তাই তো? এই সব কটাকে নিয়েই নাটক হয়ে থাকে। আজকে আমরা সেরকম একটি নাটক নিয়েই তোমাদের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করব। তো মূল নাটকে যাওয়ার আগে একটা কথা বলি। কথাটা হচ্ছে একটা বাস্তব সত্য। কি সেই বাস্তব সত্য? সেই সত্যটি হচ্ছে নিজের চেহারা এবং নিজের অবস্থা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকতে হয়। কি বললাম? না, নিজের চেহারা এবং নিজের অবস্থা, নিজের চেহারা এবং নিজের অবস্থা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকতে হয়। যে সন্তুষ্ট থাকতে পারে না, যে ওই নিজের চেহারাকে বা নিজের এই অবস্থাকে বদলানোর চেষ্টা করে, তাকে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, প্রচুর সমস্যায় পড়তে হয়। আর কি না, নিজের রূপেই এই জন্য সর্বদা সন্তুষ্ট থাকা উচিত। নিজের রূপেই সর্বদা সন্তুষ্ট থাকতে হয়। অতি লোভ করতে গেলে নানা রকম সমস্যায় পড়তে হয়। এরকম একটা বাস্তব সত্যকে আমরা ফুটে উঠতে দেখব আমাদের আজকে আলোচ্য নাটকে। সেই নাটকে আমরা দেখতে পাবো এটি গাছ, তার গায়ে কাঁটায় ভরা, মানে যাদের পাতা কাঁটা আছে, অর্থাৎ ফণিমনসা গাছ। সেই ফণিমনসা গাছ নিজের এই যে কাঁটা ভরা দেহ, এটা তার পছন্দ নয়। অবশ্যই কাঁটা ভরা দেহ কারোর পছন্দ হয়? সেই জন্য সে কেঁদেছে। কেঁদে বনের পরী তার কান্না শুনে তার কাছে যখন এসেছে, তা সেই বনের পরীকে সে প্রথমে সোনার পাতা চেয়েছে। কি হয়েছে না, সোনার পাতা চাওয়ার ফলে অবশ্যই বনের পরী তার কথা রেখেছে, তার গা সোনা দিয়ে ভরিয়ে দিয়েছে। কিন্তু পরক্ষণেই এসে গেছে ডাকাতের দল, ফলে এই সোনার গাছ থেকে তারা একেবারে সমস্ত সোনা নিয়ে চলে গেছে। এবার যন্ত্রণায় মরছে কিন্তু ফণিমনসা গাছ। তারপর কি হলো? আবার কাঁদতে শুরু করেছে। এরপর সে চেয়েছে কাঁচের পাতা দাও, তাই তো? কাঁচের পাতা।
যে সোনা তো নিয়ে চলে গেছে, কাঁচ আর কে নেবে। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস, বনের পরীর আশীর্বাদে ফণিমনসার হয়তো কাঁচের পাতা হলো, কিন্তু পরক্ষণে এসে গেল ঝড়। সেই ঝড়ে সমস্ত কাঁচগুলো ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে গেল। ফলে এবারেও কিন্তু আবার কষ্ট, আবার সমস্যার সম্মুখীন হতে হলো ফণিমনসাকে। আবার কাঁদতে বসলো ফণিমনসা। এবার সে চাইল বনের পরীর কাছে। বনের পরী কিন্তু প্রত্যেকবার এসে তার মনের কামনাটাকে মিটিয়ে যাচ্ছে। এবার সে চাইল যে একদম সুন্দর মানে সবুজ পালং পাতা। তো সেই পালং পাতা কি হলো, পালং পাতা তো বনের পরী দিয়ে গেল ফণিমনসাকে। এসে গেল ছাগল, যে ওরকম সুন্দর পালং পাতা দেখে, সবুজ পাতা দেখে একেবারে মুড়িয়ে খেয়ে গেল, একেবারে ন্যাড়া করে দিয়ে, মানে কিছুই রাখলো না, চিবিয়ে চিবিয়ে একেবারে খেয়ে গেল। প্রচন্ড কষ্ট হলো ফণিমনসা। তখন সে ভুলটা বুঝতে পারলো। সে বুঝতে পারলো যে, সে তখন বলেছে যে আমার ঘাট হয়েছে, মানে আমার অপরাধ হয়েছে। আমি এতক্ষণ যে আমার নিজের যে নিজস্ব, যে আসল যে রূপ বা চেহারা, সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকতে পারছিলাম না। কিন্তু আমি যতক্ষণ আমার নিজের চেহারায় ছিলাম, ততক্ষণ আমাকে কোনো রূপ সমস্যার সম্মুখীন হতে হয়নি। যখনই আমি বারবার সেটাকে বদলানোর চেষ্টা করেছি, ততবার কি হয়েছে না, ফণিমনসাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সে ভুল বুঝতে পারে এবং ফণিমনসাকে বলে যে আমি আর কিছু চাই না, আমাকে তুমি আমার আগের মতো আবার কাঁটা ভরা পাতাই করে দাও, কাঁটা ভরা ছুচালো পাতাই আমাকে ফিরিয়ে দাও। হ্যাঁ, এবং বলেছে সেই আমার কাছে শত গুণে ভালো। তাহলে দেখতে পেলে যে নাটকটা একটা সহজ বিষয় নিয়ে, কিন্তু এর যে বিষয়টা, মানে এই বিষয়ের মধ্যে দিয়ে যে ধারণাটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ধারণা। আরেকটা কথা, এই যে বনের পরী বারবার চলে আসছিল, বনের পরী এক জায়গায় বলবে, দেখবে যে আসলে বনের পরী ফণিমনসার এই যে ভুলটা, অর্থাৎ ফণিমনসা নিজের রূপ নিয়ে সন্তুষ্ট থাকতে পারছে না, নিজের অবস্থা, নিজের চেহারা নিয়ে সন্তুষ্ট থাকতে পারছে না, এবং নিজের চেহারা, নিজের রূপ, নিজের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, না হলে বিপদে পড়তে হয়, এটাকে বুঝিয়ে দেওয়ার জন্যই বনের পরী কিন্তু কাছাকাছি ছিলেন এবং কাছ থেকে সমস্ত কিছু সচক্ষে দেখছিলেন ফণিমনসার এই অবস্থাটা। যতবার ফণিমনসা ডাকছে, বনের পরী চলে আসছে। আসলে বনের পরী একটা শিক্ষা দিয়ে গেল। কাকে শিক্ষা দিয়ে গেল না, ফণিমনসাকে। সেই শিক্ষাটা হচ্ছে যে নিজের রূপেই সর্বদা সন্তুষ্ট থাকতে হয়, অতি লোভ করতে গেলে তাতে নানা রকম সমস্যায় পড়তে হয়। এরকম একটা শিক্ষা আমরা কিন্তু পাবো এই, মানে ফণিমনসার সাথে সাথেও যেন আমরা পেয়ে যাব এই নাটকটির মধ্যে দিয়ে। আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে একটু নাট্যকার পরিচিতিটা একটু দেখে নিই। আমি তোমাদের পাঠ্য বইটিকেই অবলম্বন করে একটু নাট্যকার পরিচিতিটা পড়ছি, তোমরা অবশ্যই বইটিকে একটু দেখো। বীরু চট্টোপাধ্যায়। তাহলে আজকে আমাদের যে মূল আলোচ্য যে নাটক, সেটা হচ্ছে ফণিমনসা ও বনের পরী। ফণিমনসা ও বনের পরী, এই ফণিমনসা বানানটা একটু খেয়াল রাখতে হবে। ফ মধ্যাহ্নয় দীর্ঘী, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে প্রত্যেককে। এটা কিন্তু পরীক্ষার খাতায় অনেকেই ভুল করো, এই ভুলটা করলে কিন্তু হবে না। ফ মধ্যাহ্নয় দীর্ঘী
ফণি মনসা ম দন্তন্য দন্তস্বয়, ফণিমনসা ও বনের পরী, এটা হচ্ছে নাটকটার নাম। নাট্যকার কে? না হচ্ছেন বীরু চট্টোপাধ্যায়। বীরু চট্টোপাধ্যায়। আমরা একটু পড়ে নিই। বীরু চট্টোপাধ্যায়, জন্ম 1917, মৃত্যু 1984। জন্ম 1917, মৃত্যু 1984। শিশু ও কিশোর পাঠকদের উপযোগী রহস্য ও রোমাঞ্চ কাহিনীর লেখক হিসাবে জনপ্রিয়তা অর্জন করেন। তাহলে শিশু ও কিশোর পাঠকদের উপযোগী রহস্য এবং রোমাঞ্চকর যে কাহিনী হিসাবে, কাহিনীর লেখক হিসাবে বীরু চট্টোপাধ্যায় জনপ্রিয়তা লাভ করেছিলেন। কয়েক দশক ধরে বিভিন্ন পত্রপত্রিকায় তিনি লিখেছেন। হ্যাঁ, বিভিন্ন পত্রপত্রিকায় তিনি কিন্তু লিখে গেছেন। এটুকু বলার। আরেকটা কথা হচ্ছে, আজকে আমাদের এই যে পাঠ্য যে নাটকটি, এই নাটকটি কোথা থেকে নেওয়া হয়েছে? না, আমাদের পাঠ্য এই নাটকটি অর্থাৎ ফণিমনসা ও বনের পরী নাটকটি শিশু সাথী পত্রিকা থেকে নেওয়া হয়েছে। শিশু সাথী পত্রিকা থেকে নেওয়া হয়েছে। শিশু সাথী পত্রিকার এটা কততম সংখ্যা? পত্রিকা তো সংখ্যা থাকে, এটা 43তম সংখ্যা, বৈশাখ 1371 বঙ্গাব্দ। তাহলে কি বললাম না, ফণিমনসা ও বনের পরী নাটকটি শিশু সাথী পত্রিকার 43তম সংখ্যা, বৈশাখ মাসের, আর 1371 বঙ্গাব্দে। হ্যাঁ, পত্রিকার তো একটা নির্দিষ্ট সংখ্যা থাকে, কোন বছরের কোন সংখ্যা, এটা হচ্ছে 1371 বঙ্গাব্দের 43তম সংখ্যা, বৈশাখ মাসের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা থেকে নেওয়া হয়েছে। কোন পত্রিকা? না, শিশু সাথী পত্রিকা থেকে নেওয়া হয়েছে আমাদের আলোচ্য নাটক ফণিমনসা ও বনের পরী। এই মোটামুটি লেখক বা নাট্যকার পরিচিতি আমরা চোখ রাখতে পারি এইটুকু। এখানে যে প্রশ্নগুলো পাবো, সেই প্রশ্নটা হচ্ছে যে বীরু চট্টোপাধ্যায় শিশু কিশোর পাঠকদের উপযোগী কোন ধরনের কাহিনীর লেখক হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছেন? কোন ধরনের কাহিনীর লেখক হিসাবে? না, উত্তরটা হচ্ছে রহস্য রোমাঞ্চ কাহিনীর লেখক হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে ফণিমনসা ও বনের পরী কোন পত্রিকা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে শিশু সাথী পত্রিকা থেকে নেওয়া হয়েছে। এই নাটকটি শিশু সাথী পত্রিকা 43তম সংখ্যা, বৈশাখ 1371 বঙ্গাব্দ থেকে এটা নেওয়া হয়েছে। এই মোটামুটি লেখক পরিচিতি থেকে বা নাটকের পরিচিতি থেকে প্রশ্ন। আমরা এবার সরাসরি চলে আসি নাটকে। যে নাটকে কি কি বললাম? নাটকে একটা কাহিনী থাকবে, কাহিনী তো থাকতেই হবে, সেখানে কতগুলো চরিত্র থাকবে, তাদের কথোপকথন থাকবে, একটা স্টেজ থাকবে অর্থাৎ মঞ্চ থাকবে, গান থাকবে, হ্যাঁ, অভিনয় থাকবে, এসব মিলিয়ে হচ্ছে একটা নাটক। তোমরা যখন নাটকটা পড়বে বা আমি যখন পড়াবো, দেখবে কখন কিরকম আচরণ করতে হবে সেটা লিখে দেওয়া আছে একটা প্যারা শুরুতে। হ্যাঁ, যেমন ডাকাত দল সুরে গান করবে, ফণিমনসা সুরে কথা বলবে, হ্যাঁ, তারপরে ফণিমনসা কান্না ভরা কণ্ঠে, এগুলো সব ব্যাকেট লেখা আছে। কেন লেখা আছে? না, ওইভাবে অভিনয়টাকে করতে হবে। ঠিক আছে, এটা নাটকের নিয়ম, এগুলোকে উল্লেখ করে দিতে হয়। এটা কিন্তু উল্লেখ করে দিতে হয় বলতে যারা মঞ্চে উপস্থাপন করছে তারা কিন্তু এটা বলবে না যে সুরে কান্না ভরা কণ্ঠে, এটা কিন্তু তাদেরকে এটা অভিনয় করে দেখাতে হবে, সুর করে বলতে হবে, কান্না ভরা কণ্ঠে অভিনয় করে দেখাতে হবে। হ্যাঁ, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা একবারে সরাসরি চলে আসছি নাটকে। এটা ফণিমনসা ও বনের পরী। এটা একটা কথা, ফণিমনসা যে গাছ, আচ্ছা, এই যে ফণিমনসা এটা আসলে কি? না,
না, ফণিমনসা হচ্ছে, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে সবাই জানো, ফণিমনসা হচ্ছে যে মূলত মরু অঞ্চলে জন্মানো কাঁটা জাতীয় ছুঁচালো পাতা বিশিষ্ট গাছ, তাই তো? মূলত মরু অঞ্চলে অর্থাৎ মরুভূমি অঞ্চলে জন্মায় কাঁটা জাতীয় ছুঁচালো পাতা বিশিষ্ট গাছ হচ্ছে ফণিমনসা। তাহলে কি বললাম? মূলত মরু অঞ্চলে জন্মানো কাঁটা জাতীয় ছুঁচালো পাতা বিশিষ্ট গাছ হচ্ছে ফণিমনসা। আর বনের পরী, ঠিক আছে, এই যে পরী, এই পরীটা কি হয় না, এটা একটা পরী দেখবে সাধারণত তোমরা রূপকথার গল্পে পাবে, বা এই শিশু কিশোরদের রূপকথার গল্পে পরী কিন্তু আসে। পরীরা খুব ভালো হয়। পরীরা কি করে না, পরীদের কাছে যা মনের প্রার্থনা করা যায় তারা সেটা পূরণ করার চেষ্টা করে, তাই তো? বনের পরীদের কাছে একটা ম্যাজিক স্টিক থাকে, জাদু লাঠি থাকে, সেই লাঠি থেকে যা বলবে তাই সে কিন্তু করে দিতে পারে। তোমার মনের যে বাসনা, মানে তুমি যেটা চাইছো সেটা সে পূরণ করতে পারে এই বনের পরীরা। তাহলে একটা কথা বলতে হয়, বনের পরীর যে ডানা থাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু উড়ে উড়ে বেড়ায়। তাহলে ডানাযুক্তা উপদেবী বিশেষ, তাহলে পরী হচ্ছে ডানাযুক্তা উপদেবী বিশেষ, ঠিক আছে? এরা খুব ভালো হয়, এরা ক্ষতি করে না। এই বনের পরীর যারা দেখা পায় বা যারা স্মরণ করে বা স্মরণ নেয়, এই বনের পরী এসে তাদের মনের কামনা পূরণ করার চেষ্টা করে, বাসনা পূরণ করার চেষ্টা করে। এই মোটামুটি। আর একটা বিষয়, এই নাটকে আমরা দেখব যে সমস্ত চরিত্রগুলো আসলে কথা বলতে পারে না, কিন্তু তাদের মধ্যেও কথা বলার শক্তিটাকে আরোপ করা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ভেবে নিতে হবে যে তারাও কথা বলতে পারে, তাদের উপরেও প্রাণ আরোপ করা হয়েছে। যেমন ফণিমনসায় কথা বলতে পারে, হ্যাঁ, আচ্ছা, আর ঝড় কথা বলতে পারে, ডাকাত দত্ত কথা বলতে পারি, তোমরা জানো। আর বনের পরীও কথা বলতে পারে, কিন্তু ফণিমনসা কথা বলতে পারে, ঝড় কথা বলতে পারে, ছাগলও কথা বলতে পারে। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এদের মধ্যেও কিন্তু এই কথা বলার শক্তিটা আরোপ করা হয়েছে। প্রান্ত প্রত্যেকেরই আছে, না ঝড়ের হয়তো পারে। তো এদের মধ্যে কথা বলার শক্তি আরোপ করা হয়েছে। বেশ, তাহলে আমরা শুরু করছি ফণিমনসা ও বনের পরী। আমি একটু নাটকীয় ভঙ্গিমাতেই কিন্তু পড়বো এবং ব্যাখ্যা করব, তোমরা একটু ভালো করে শুনবে, তাহলেই হবে। দেখো, নাটক শুরু হওয়ার একটা চরিত্র লিপি থাকে, কারণ চরিত্রে কোন কোন চরিত্র অভিনয় করছে বা করবে সেটা কিন্তু দর্শকদের একটু বলে দিতে হয়। কে কে আছে না, সূত্রধার আছে, ফণিমনসা, বনের পরী, ডাকাত দল, ঝড় আর ছাগল। মোটামুটি দেখতে পাচ্ছি তিনটে 6টা চরিত্র। প্রথম যে চরিত্রটা আমরা পাচ্ছি সূত্রধার। সূত্রধার কি না, সূত্রধার কাকে বলা হয় না, সূত্রধার হচ্ছে যিনি সূত্র বা প্রসঙ্গ ধরিয়ে দেন, অর্থাৎ নাটকের ঘটনাকে যিনি দর্শকদের সামনে উপস্থিত করেন। ঠিক আছে, মানে আমরা মঞ্চে বা স্টেজে যেটা ঘটবে তার সূত্রটা বা প্রসঙ্গটা ধরিয়ে দেবে কে না, সূত্রধার। তাহলে সূত্র বা প্রসঙ্গ ধরিয়ে দেওয়া হচ্ছে নাটকের সূত্র বা প্রসঙ্গ ধরিয়ে দেওয়া, কাহিনীর সূত্র বা প্রসঙ্গ ধরিয়ে দেওয়া হচ্ছে সূত্রধারের কাজ। তাহলে সূত্রধার কে না, যিনি সূত্র বা প্রসঙ্গ ধরিয়ে দেন, নাটকের ঘটনাকে যিনি দর্শকদের সামনে উপস্থিত করেন, যিনি ঘটনার আগেই তোমাকে এমন একটা কিছু বলবে যার সঙ্গে নাটকের এই ঘটনার যোগ আছে এবং তোমার বুঝতে সুবিধা হবে, তাই তো? এটা হচ্ছে সূত্রধারের কাজ। তাহলে আমরা চলে আসছি একেবারে নাটকে। দেখো, সূত্রধার প্রথমে কি বলছে। সূত্রধার কি কাজের না, প্রসঙ্গ, নাটকের সূত্র বা প্রসঙ্গটা ধরিয়ে দেওয়া এর কাজ, দর্শকদের সামনে ঘটনার বর্ণনা করা। হ্যাঁ, সে কি বলছে প্রথমেই সূত্রধার গভীর বন, তার ভেতরে ছোট্ট একটি ফণিমনসা গাছ। গাছটির মনে কিন্তু এক
ফোঁটাও শান্তি নেই। আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে, রাগে দুঃখে মন তার রিরি করে ওঠে। কি বিচ্ছিরি আর ছুঁচালো পাতা তার, ভাবে সে। সবসময় কেঁদে কেঁদে আফসোস করে। আফসোস করার পর দেখো একটা লম্বা, তোমরা একটা জিনিস খেয়াল করবে, সূত্রধারের কথা বলা শেষ হলেই একটা বড় ডেকে ড্যাশ দেওয়া আছে, একটা বড় হাইফেন। কেন না, ও সূত্রটা ধরিয়ে দিত, তারপরেই চরিত্র চলে আসবে, তারপরে চরিত্রের এবার কথোপকথনটা শুরু হয়ে যাবে। বেশ, তাহলে কি দেখতে পেলাম আমরা? না, গভীর বন। গভীর মানে ঘন বা গহন বা ঘন বন, তার ভেতরে ছোট্ট একটা ফণিমনসা গাছ, ছোট্ট একটা ফণিমনসা গাছ। ফণিমনসা গাছ আমি বলে দিয়েছি, যদিও এটা মরু অঞ্চলে জন্মায়, কাঁটাযুক্ত যে ছুঁচালো পাতা বিশিষ্ট গাছ, কিন্তু এটা আমাদের একটি বনেই জন্মেছে, ছোট্ট একটা ফণিমনসা গাছ। তা কি হয়েছে না, গাছটির মনে এক ফোঁটাও শান্তি নেই। গাছটির মনে এক ফোঁটাও মানে এক বিন্দুও শান্তি নেই। শান্তি মানে স্বস্তি নেই। কেন? তারই এত অশান্তির কারণ কি? আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে, রাগে দুঃখে তার মন রিরি করে ওঠে। আচ্ছা, ফণিমনসার পাতা হচ্ছে কাঁটাযুক্ত ছুঁচলো, হ্যাঁ, বিচ্ছিরি ছুঁচলো পাতা। ফলে এই বনের আশেপাশের গাছগুলোর যতই সে সুন্দর সুন্দর পাতা দেখে, তাই তো, যে ওই গাছগুলোর কি সুন্দর সুন্দর পাতা, বনে এত গাছ আছে, সবার তো কি সুন্দর সুন্দর পাতা, আর আমারই শুধু এরকম ছুঁচালো বিচ্ছিরি পাতা, তাই তো, কাঁটাযুক্ত ছুঁচালো পাতা। আশেপাশের গাছের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে, ততই তার মন রাগে রিরি করে ওঠে, মানে অত্যন্ত সে রেগে যায় আশেপাশের গাছগুলো দেখে। কি বিচ্ছিরি আর ছুঁচালো পাতা তার, ভাবে সে। তাই তো, কি বিচ্ছিরি মানে কি বিশ্রী বা কুৎসিত, ছুঁচালো মানে ছুঁচের মতো সরু, তাই তো, কি বিচ্ছিরি কি কুৎসিত ছুঁচের মতো ছুঁচালো পাতা তার, সে সবসময় ভাবে আর সবসময় কেঁদে কেঁদে আফসোস করে। ঠিক আছে, এটা সূত্রধার বলে দিল যে কেন ও এত কাঁদে এবং কেঁদে কেঁদে আফসোস করে। তারপরে এই দেখো চলে আসছে, আচ্ছা, আফসোস মানে হচ্ছে আক্ষেপ করে। এই যে ফণিমনসা, সে তো কেঁদে কেঁদে আফসোস করে। কি বলে আফসোস করে এবার দেখো। ফণিমনসা ব্যাগেটে লেখা আছে সুরে, মানে সুর করেই তোমাকে কিন্তু পড়তে হবে। কি লেখা আছে, কিভাবে আফসোস করে? ছি 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 এমন বরাত, পাতা সব যেন রে করাত, সরাত সরাত শব্দেতে জ্বালা ধরে, উহু উহু বর্ষা ফলক, খোঁচা দেয় রক্ত ঝলক, পলক পলক মনটা কেমন করে, হায় গো বনের পরি নিয়ত তোমায় সরি, করুণা করো বাচ্চা গাছে পড়ে। সুর করে কেঁদে কেঁদে ফণিমনসা বলছে, কি বলছে? ছি 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 এমন বরাত, বরাত মানে হচ্ছে ভাগ্য বা কপাল, তার এমন কপাল, পাতা সব যেন রে করাত, তার পাতাগুলো করাতের মতো। করাত মানে নিশ্চয়ই জানো, কাটার জন্য যে করাত। টিনের পাতের এক প্রকার অস্ত্র বিশেষ, একদিকটা খাঁজ কাটা হয়, ধার থাকে, সে যে করাতের মতো পাতা, সে বলছে যে তার এমন কপাল, তার করাতের মতো পাতা, সরাত সরাত শব্দেতে জ্বালা ধরে। এখানে সরাত দন্তস্বর অয়াকা খন্দত্ব, এটা সরাত বানানটা আসল বানান হচ্ছে দন্তস্বর অয়াকা। এই যে দেখো তোমরা সরাত যে বানান, একটু খেয়াল করবে, এই সরাত বানানের ক্ষেত্রে সঠিক বানান হচ্ছে দন্তস্বর ডয় শূন্য রয় একা খণ্ডত্ব, হ্যাঁ, কিন্তু আমরা এখানে পাচ্ছি দন্তস্বর রয় একা খণ্ডত, কিন্তু আসল বানান হচ্ছে দন্তস্বর ডয় শূন্য রয় একা খণ্ডত। সরাত সরাত মানে হচ্ছে সরে যাওয়ার যে শব্দ বিশেষ, তাই তো, করাত সরে যাওয়ার সময় যেমন সরাত সরাত আওয়াজ হয় সেরকম। তাহলে তার এমন ভাগ্য যে পাতা সব যেন করাত, সরাত সরাত শব্দেতে জ্বালা ধরে, তাই তো, জ্বালা মানে হচ্ছে জ্বলনি বা যন্ত্রণা দেয়। কাকে? ফণিমনসাকে।
অর্থাৎ তার ছুঁচালো এবং যে কাঁটাযুক্ত পাতা, সেই পাতা নিয়ে তার একটু শান্তি নেই, সেটা বোঝানো হচ্ছে। তারপর কি হলো, তারপর উহু হু হু বর্ষা ফলক, খোঁচা দেয় রক্ত ঝলক, পলক পলক মনটা কেমন করে। আবার বলছে উহু হু বর্ষা ফলক, বর্ষা হচ্ছে বল্লমের ফলক, বল্লমের মতো ছুঁচালো অগ্রভাগ, ঠিক আছে। বর্ষা হচ্ছে বল্লমের ছুঁচালো অগ্রভাগ, বল্লমের ছুঁচালো বল্লমের যে সামনের দিকটা অগ্রভাগ, সেটা হচ্ছে যে বর্ষা। তাহলে যদি বর্ষা উহু হু বর্ষা ফলক, খোঁচা দেয় রক্ত ঝলক, তাই তো। তার পাতাগুলো যে কাঁটাযুক্ত পাতা, সেগুলো যেন বর্ষা ফলকের মতো এবং খোঁচা দেয়, তাই তো, সেগুলো যেন খোঁচা দেয় রক্ত ঝলক। ঝলক মানে হচ্ছে হঠাৎ ছিটকে বেরোনো বা ফিনিক দিয়ে বেরোনো, হ্যাঁ। তাহলে রক্ত ঝলক, পলক পলক মনটা কেমন করে, ঠিক আছে। পলক পলক মানে হচ্ছে মুহূর্তে মুহূর্তে তার মনটা কেমন করে, মনটা তার মানে একদমই ভালো লাগে না। কার না, ফণি মনসা একদমই ভালো লাগে না তার এরকম কাঁটাযুক্ত পাতা। তা সেই জন্যে তার এই যে করাতের মতো পাতা সরাস সরাস আওয়াজ হয়, হ্যাঁ, তা জ্বালা ধরে, তার বর্ষা ফলক আর বর্ষা ফলকের মতো যে কাঁটাযুক্ত পাতা যা খোঁচা দেয়, হ্যাঁ, বা রক্ত হঠাৎ যেন ছিটকে বেরোয়, ঝলকে ওঠে, তো সেরকম পাতা সে আর রাখতে চাইছে না। সেই জন্য কি করছে, হায় গো বনের পরি নিয়ত তোমায় সরি, তাই তো। সেই জন্য বলছে হায় গো বনের পরি, হায় গো বনের পরি, পরিমাণে বললাম যে ডানাযুক্ত উপদেবী বিশেষ, এদের কাজ হচ্ছে ভালো করা। তা সেই বনের পরীকে সে বলছে হায় গো বনের পরি নিয়ত তোমায় সরি, সরি মানে হচ্ছে নিয়ত মানে হচ্ছে সর্বদা বা সব সময়, সরি মানে হচ্ছে স্মরণ করি, তাই তো। তোমাকে আমি সর্বদা স্মরণ করি, তা কি না করুণা করো বাচ্চা গাছের পরে, করুণা মানে হচ্ছে দয়া মায়া, তাই তো। তুমি একটু দয়া করো এই বাচ্চা গাছটির উপর, ঠিক আছে। বাচ্চা গাছ, ফণি মনসা নিজেকে বাচ্চা গাছ বলেছে, এবং বলেছে যে তুমি একটু এই বাচ্চা গাছটির উপর একটু দয়া করো, বেশ। আর সেখানে বাচ্চা গাছের পরে, এখানে পরেটার মানে হচ্ছে ওপরে বা প্রতি, পরে পরে আছে না, ওপরে একটা দেখো উদ্যকমা আছে, তাহলে ওপরে বা প্রতি। তারপর কি হলো, সূত্রধার এবার বলছে, কাহিনী ধরিয়ে দিচ্ছে। এমন সময় সে বন দিয়ে যাচ্ছিল বনের পরি, ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে, জিজ্ঞেস করলো পর দেখো ড্যাশ, কে এবার জিজ্ঞাসা করে বনের পরি, কি জিজ্ঞাসা করছে দেখো। তাই এমন সময় বনের পাশ দিয়ে যাচ্ছিল বনের পরি, সেই ফণিমনসার কান্না শুনে থমকে দাঁড়িয়েছে এবং জিজ্ঞাসা করছে। বনের পরি বলছে, কি হয়েছে গো আমার ছোট্ট ফণিমনসা গাছ, এই আমার ছোট্ট ফণিমনসা গাছটি, তোমার কি হয়েছে, কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন? ফণিমনসা বলছে, তুমি এসেছো বনের পরি, তোমার পায়ে পড়ি, আমার এই বিতিকিচ্ছিরি পাতাগুলি তুমি পাল্টে দাও। তখন বলেছে, তুমি এসেছো বনের পরি, তোমার পায়ে আমি পড়ি, তাই তো। তোমার পায়ে পড়ি মানে তোমার পায়ে প্রণাম করি বা পায়ের প্রার্থনা জানাই, কি আমার এই বিতিকিচ্ছিরি পাতা, আমার এই কুৎসিত পাতাগুলো তুমি পাল্টে দাও। পাল্টে দাও মানে হচ্ছে বদলে দাও বা পরিবর্তন করো, ঠিক আছে। আমার এই বিতিকিচ্ছিরি পাতাগুলোকে তুমি একটু বদলে দাও। তখন বনের পরি বলছে, কি বলছে, পাতা পাল্টাতে চাও, বেশ, কিরকম পাতা চাও তুমি বলো। দেখো বনের পরি কিন্তু এটা প্রথমে জিজ্ঞাসার চিহ্ন রেখেছে, কি পাতা পাল্টাতে চাও, তাই তো। এবার বনের পরি কিন্তু পরপর কাছ থেকেই পরীক্ষা করবে বলা যায় ফণিমনসাকে, তুমি পাতা পাল্টাতে চাইছো, বেশ, কিরকম পাতা চাও তুমি বলো, তুমি কিরকম পাতা চাও বলো। ফণিমনসা বলছে, আমায় তুমি খুব সুন্দর সোনার পাতা করে দাও। মানুষ যখন চায় তখন অল্প করে কেউ কিছু চায় না, তাই তো। যখন ফণিমনসাকে বলা হয়েছে কিরকম পাতা, হ্যাঁ, সরাসরি মূল্যবান ধাতু সোনার পাতা বলে দিয়েছে। কি বলেছে, যে তুমি আমাকে খুব সুন্দর সোনার পাতা করে দাও, আমার পাতাগুলো তুমি সোনার করে দাও।
বনের পরী তখন বলছে সোনার পাতা, বেশ তথাস্তু। বনের পরীও সোনার পাতা চাই, বেশ ভালো, তথাস্তু। তথাস্তু মানে তবে তাই হোক, তবে তাই হোক, আশীর্বাদ সূচক, তথাস্তু তবে তাই হোক বলে অদৃশ্য হয়ে যাচ্ছে। কে না বনের পরী। তাহলে তোমার সোনার পাতাই হবে বলে দিয়ে অদৃশ্য হয়ে গেল। এবার সূত্রধার বলছে, সূত্রধার ধরিয়ে দেবে কাহিনী। কি বলছে? বনের পরী এই বলে অদৃশ্য হয়ে গেল। আর কি আশ্চর্য, সেই মুহূর্তে বাচ্চা ফণিমনসা গাছে কাঁটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে গজিয়ে উঠল অজস্র ঝলমলে সোনার পাতা। বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো কানে জবা ফুল গোঁজা বাবরিওয়ালা একদল ডাকাত। তা কি হয়েছে? বনের পরী এই বলে অদৃশ্য হয়ে গেছে, তথাস্তু তোমার সোনার পাতা হোক। আর কি আশ্চর্য, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে নিমিষেই বাচ্চা ফণিমনসা গাছের কাঁটা ভরা পাতা সব মিলিয়ে গিয়ে, হ্যাঁ মিলিয়ে যাওয়া মানে অদৃশ্য হয়ে গেল, কাঁটা ভরা পাতা গিয়ে সেখানে কি হলো না, অজস্র ঝলমলে সোনার পাতা গজিয়ে উঠলো। ঠিক আছে, গজিয়ে উঠলো মানে সৃষ্টি হলো। তাহলে এবার ফণিমনসার গায়ে অজস্র সোনার পাতা সৃষ্টি হয়ে গেল। বাচ্চা গাছটি তো মহা খুশি, কেন খুশি হবে না, তাই তো? সোনার পাতা হয়ে গেছে সব, আনন্দে ডগমগ, মানে খুশিতে মাতোয়ারা, আনন্দে একেবারে ডগমগ, তাই তো? খুশিতে মাতোয়ারা ফণিমনসা গাছ। কিন্তু তারপরেই আমরা দেখতে পাবো সমস্যা এবার আসছে। কি হয়েছে না, এমন সময় সেখানে এসে উপস্থিত হলো কানে জবা ফুল গোঁজা বাবরিওয়ালা একদল ডাকাত। সেই সময় এই বনের মধ্যে এসে উপস্থিত হলো কানে জবা ফুল গোঁজা আছে, বাবরিওয়ালা মানে লম্বা বা ঝাঁকড়া চুলওয়ালা, লম্বা বা ঝাঁকড়া চুলওয়ালা অর্থাৎ বাবুরিওয়ালা একদল ডাকাত। ডাকাত কারা না, যারা অন্যের ধন সম্পত্তি লুট করে, যারা অন্যের ধন সম্পত্তি লুট করে তারা ডাকাত। সেই সময় ডাকাত এসে গেছে। তা ডাকাত দল সোনার গাছ দেখবে এবার, তাহলে কি হবে এবার ভেবে দেখো। কি হয়েছে? ডাকাত দল সুরে বলছে। কি বলছে? মঞ্চে যখন আসছে ডাকাত দল সুরে, হারে রে হারে রে হারে রে হারে রে, লুটে পুটে খাই এক ধরিব যারে রে, মোদের সঙ্গে শক্তিতে কে বা পারে রে। তাই তো, নিজেদের বীরত্বের কথা। কি না, হারে রে হারে রে হারে রে হারে রে, লুটে পুটে খাই। লুটে পুটে খাই মানে হচ্ছে জোর করে বা অপহরণ করা, এটা লুটে পুটে খাওয়া। জোর করে বা অপহরণ করে লুটে পুটে খাই, বারেক ধরিব যারে রে। বারেক মানে হচ্ছে একবার, একবার যাকে পাবো তাকে আমরা একবার লুটে পুটে খাবো, তার সমস্ত কিছু ধন সম্পত্তি আমরা লুট করে নেব। বারেক ধরিব যারে রে, যাকে একবার ধরতে পারবো তার সবকিছু আমরা লুট করে নেব। যাকে একবার আমরা ধরতে পারবো তার সমস্ত কিছু অপহরণ করে নেব, লুট করে নেব। মোদের সঙ্গে শক্তিতে কে বা পারে রে। এই বাবরিওয়ালা ডাকাতের দল বলছে আমাদের সঙ্গে শক্তিতে কে পারবে। মোদের মানে হচ্ছে আমাদের, আমাদের সঙ্গে শক্তিতে কে পারবে, কে আমার মানে আমাদের শক্তির সমতুল্য কেউ নেই। সূত্রধর বলছে সহসা সেই জোয়ান ডাকাত দলের নজর পড়ল সোনার পাতা ভরা ছোট্ট ফণিমনসা গাছটির দিকে। কি হলো? সত্যি এবার সেই ডাকাতের দল, ঠিক আছে, তারা চাইছিল হয়তো মানে তাদের কাছে একেবারে যেন স্বর্গ নেমে এসেছে। ডাকাতের দলের কাছে সোনার গাছ দেখা দিয়েছে। একটা জোয়ান, সেই জোয়ান ডাকাত দলের নজর পড়লো, জোয়ান মানে হচ্ছে যুবক, নজর পড়লো সোনার পাতা ভরা ছোট্ট গাছটির দিকে। সোনার পাতা ভরা এই ছোট্ট গাছটির দিকে নজর পড়লো। নজর সহসা মানে হচ্ছে হঠাৎ, নজর মানে হচ্ছে দৃষ্টি, দৃষ্টি গেল ছোট্ট গাছটির দিকে। ডাকাত দল এবার কি বলছে? সুরে আবার বলছে, আরে রে আরে রে আরে রে আরে রে, গাছটা নুয়েছে সোনার পাতার ভারে রে।
ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বড়লোক হয়ে যারে রে, হারে রে হারে রে হারে রে হারে রে। তাই তো, সোনার পাতা পেয়েছে ডাকাতের দল, সোনার গাছ। তাহলে কি বলছে? আরে রে আরে রে আরে রে আরে রে, গাছটা নুয়েছে সোনার পাতার ভারে রে। তাই তো, সোনার পাতার ভারে গাছটা নুয়ে পড়েছে, ঝুঁকে পড়েছে। ভারে মানে হচ্ছে ওজনে। তাহলে সোনার পাতার ওজনে গাছটা নুয়ে পড়েছে, ঝুঁকে পড়েছে। তার কত সোনা আছে গাছটা। ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বড়লোক হয়ে যারে রে, যে যেরকম বার ছিঁড়ে নে এই সোনার পাতাগুলো, ছিঁড়ে নিয়ে বড়লোক মানে হচ্ছে ধনী হয়ে যারে রে। তাই তো, ধনী, বড়লোক মানে হচ্ছে ধনী, মানে উচ্চতায় বড়লোক নয়, পয়সা, হ্যাঁ, টাকা পয়সা। তাহলে ধনী হয়ে যারে রে, হারে রে হারে রে হারে রে হারে রে। তাহলে ডাকাত দল এই বলল। তারপর কি হলো? সূত্রধার বলছে, বলতে দেরি আছে কিন্তু নিতে দেরি নেই। নিমেষের মধ্যে ডাকাতেরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল। আর তক্ষুনি কান্নায় ভেঙে পড়ল ছোট্ট ফণিমনসা গাছ। তাহলে বলতে দেরি যে সোনার পাতা নেড়ে নেড়ে নেড়ে, সোনার পাতা নেওয়া হয়ে গেছে, নিতে দেরি নেই। নিমেষের মধ্যে, নিমেষ মানে হচ্ছে সব থেকে ভালো বললে, নিমেষ হচ্ছে চোখের পাতা ফেলতে যতটুকু সময় লাগে, এক নিমেষ। চোখের পাতা ফেলতে, চোখের পাতা ফেলতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে নিমেষ। তাহলে মুহূর্তকালের মধ্যে একেবারে তৎক্ষণাৎ সব ডাকাতেরা সোনার পাতা ছিঁড়ে নিল, ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল। কাকে ন্যাড়া করে রেখে গেল? ওই ফণিমনসা গাছটিকে। পোটলা মানে হচ্ছে বোঁচকা, যাতে ওই সোনাগুলো ভরা হয়েছে। আর তক্ষুনি কান্নায় ভেঙে পড়ল ছোট্ট ফণিমনসা গাছ। পাতা ছিঁড়ে নিলে তো কষ্ট হবে, সেই জন্যে কান্নায় ভেঙে পড়েছে ছোট্ট ফণিমনসা গাছ। কি বলছে ফণিমনসা? আবার শুরু করে, আহা হা উহু উহু ওহো হো হো, আহা আহা ব্যথায় মরি, হায় গো বনের করি, আবার তোমায় সরি, করুণা করি বাঁচাও এসো মোরে। তাহলে কি বলছে? যে আহা, এবার কষ্ট হচ্ছে, পাতা ছিঁড়ে নিয়েছে, আহা আহা উহু ওহো, কষ্টকর একটা আওয়াজ। আহা আহা ব্যথায় মরি, পাতা ছিঁড়ে নেওয়া হচ্ছে, কষ্ট পাচ্ছে। হায় গো বনের পরি, আয় গো বনের পরি, আবার তোমাকে স্মরণ করছি, হ্যাঁ, করুণা করি, দয়া করে আমার প্রাণ, আমাকে এসে বাঁচাও। মরে মানে আমাকে, আমাকে এসে বাঁচাও। বনের পরি আবার এসেছে। আবার কি হলো গো তোমার, ছোট্ট মেয়ে, তোমার আবার কি হলো? তার মানে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এই তো তোমাকে সোনার পাতা দিয়ে গেলাম, তোমার আবার কি হলো, আবার কেন ডাকছো? ফণিমনসা কান্না ভরা কণ্ঠে বলছে, দেখো দেখো বনের পরি, চেয়ে দেখো, ডাকাতেরা আমার কি হাল করে রেখে গেছে, সোনার পাতা আর চাই না। তাহলে তখন সে কান্না ভরা কণ্ঠে বলছে, দেখো দেখো বনের পরি, ডাকাতেরা আমার কি হাল করেছে, সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে গেছে, সোনার পাতা আমি আর চাই না। বনের পরি বলছে, তাহলে তুমি কি চাও? তাই তো, তাহলে তুমি কি চাও বলো? ফণিমনসা বলছে, এবার তুমি আমায় কাঁচের পাতা দাও। তাই তো, এবার তুমি আমাকে কাঁচের পাতা দাও, কারণ সোনার থেকে অনেক কম মূল্যবান। বলা যায় যে কাঁচ আর কে নেবে এই বনে, কাঁচের পাতা দাও। বনের পরি বলছে, কাঁচের পাতা, বেশ তথাস্তু। আবার এই যে প্রত্যেকবার অবাক হয়ে যাচ্ছে, কাঁচের পাতা, সোনার পাতা, পালং শাকের মধ্যে পাতা পরে আসবে। আচ্ছা, এর মধ্যে দিয়ে একটা জিনিস বোঝানো হচ্ছে না, যে বনের পরি আগের এই যে ঘটনাটা ঘটে গেল ফণিমনসার, যে সোনার পাতা ছিঁড়ে নেওয়া হয়ে গেল, যে ঘটলো যে সমস্যাটা, সেই সমস্যাটায় কি তার কোনো জ্ঞান হলো না, যে নিজের যেটা আছে সেটাই ভালো? সেই জন্যে বনের পরিও কিন্তু ছাড়বে না, প্রত্যেকবার সে দিয়ে দিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত দেবে যতক্ষণ না তার ওই শিক্ষাটা হয় যে নিজের যেটা আছে, নিজের রূপ, নিজের চেহারাটাই যেটা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়, সেটাই শ্রেষ্ঠ। তারপর কি হলো? কাঁচের পাতা, বেশ তথাস্তু, তবে তাই হোক। সূত্রধার বলছে, কি বলছে? বনের পরি অদৃশ্য হবার সঙ্গে সঙ্গে ছোট ছোট কাঁচের পাতায়
ঝলমলিয়ে উঠল ফণিমনসা গাছের সারা অঙ্গ। সেই গাছের পাতার উপর সূর্যের কিরণ পড়ে রামধনু রং ঝিকিমিকি খেতে লাগলো। মৃদুমন্দ বাতাসের দোলা লেগে সুমধুর টুংটাং শব্দ হতে লাগলো। কিন্তু এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড়। কি হলো না, বনের পুরী অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে কাঁচের পাতা ঝলমলিয়ে উঠেছে, একেবারে তাই তো, ঝকমকিয়ে উঠেছে ফণিমনসার সারা অঙ্গ, মানে সারা দেহ জুড়ে, শরীর জুড়ে। সেই কাঁচের পাতার উপর সূর্যের কিরণ যত পড়ছে রামধনুর রং ঝিকিমিকি খেতে লাগলো। রামধনু মানে হচ্ছে, নিশ্চয়ই তোমরা জানো, যে মেঘের যে জলকণা, সেই জলকণার সূর্যের আলোয় আকাশে যে ধনুকের মতো নানা রঙের যে প্রতিবিম্ব তৈরি করে, সেটা হচ্ছে রামধনু। তাহলে এই সূর্যের কিরণ কাঁচের উপর পড়েছে, ফলে এরকম একেবারে ঝকমক করছে ফণিমনসার সমস্ত শরীর। মৃদুমন্দ বাতাসের দোলা লেগে আবার কি হচ্ছে, মৃদুমন্দ মানে হচ্ছে আলতো মধুর বাতাস, জোরে বাতাস দিলে তো ভেঙে যাবে, হালকা বাতাসে সুমধুর টুংটাং শব্দ হচ্ছে, কাঁচের পাতাগুলো একে অপরের সঙ্গে ঠুকছে, টুংটাং শব্দ হচ্ছে। খুব ভালো লাগছে কার, ফণিমনসা। কিন্তু এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড়। সত্যি করে এই ভাগ্যের কি পরিহাস, সোনার পাতায় এসেছিল ডাকাত, কাঁচের পাতায় এলো ঝড়, তাহলে কি হবে, এবার সব ভেঙে পড়বে। দুর্দান্ত ঝড়, ধেয়ে এলো মানে হচ্ছে দৌড়ে এলো, দুর্দান্ত মানে প্রবল, প্রবল বাতাস বা ঝঞ্ঝা। বেশ, ঝড়ের শোঁ শব্দ হতে লাগলো, ঝড়ের শোঁ শব্দ। এটা কিন্তু স্টেজে করতে হবে, কোনো মানে ওই অডিও ব্যবহার করে। ঝড়ের শোঁ শব্দ হচ্ছে, ঝড়ও সুরে বলছে, কি বলছে, হু 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 শোঁ করে চলি মোরা দর্প ভরে, পবনের দুষ্টু ছেলে মোরা গো, পথ 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 ওড়াই পাতা, মড 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 ভাঙি মাথা, ছোট বড় গাছের আগা গোড়া গো, শো শো হু হু মট মট ঝনঝন, ওলট পালট করি যে মোরা, এই তো মোদের পণ, ঝনঝন 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 ঝন। দেখো ঝড় কিভাবে সুর করে বলছে, কি বলছে, হু 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 শো শো করে চলি মোরা দর্প করে। দর্প মানে হচ্ছে অহংকার। আমরা হু হু শো শো শব্দে অহংকার করে এগিয়ে চলি। চলি মোরা মানে হচ্ছে আমরা, ঝড় বলছে আমরা দর্প ভরে এগিয়ে চলি। পবনের দুষ্টু ছেলে মোরা গো, আমরা হচ্ছি পবন, অর্থাৎ হাওয়া বা বাতাসের দুষ্ট ছেলে। দুষ্ট মানে হচ্ছে অশান্ত ছেলে, মোরা মানে হচ্ছে আমরা, আমরা হলাম পবন, আমরা হলাম পবনের দুষ্ট ছেলে। পথ 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 উড়াই পাতা, আমরা পথ পথ করে সব পাতা উড়িয়ে দিই। মট 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 ভাঙি মাথা, কাদের মাথা না, ছোট বড় গাছের আগা গোড়া গো। আগা গোড়া মানে হচ্ছে গোড়া থেকে আগা বা মাথা পর্যন্ত। তাহলে আমরা ছোট বড় গাছের মাথাগুলোকে মটমট করে ভেঙে দিয়ে চলে যাই, ছোট বড় গাছের পাতাগুলোকে আমরা মটমট করে ভেঙে দিয়ে চলে যাই। শোঁ শো ঝন, শোঁ শো হু হু মটমট ঝনঝন, ওলট পালট করি মোরা, এই তো মোদের পণ। তাহলে শোঁ শো হু হু মটমট ঝনঝন করে আমরা কি করি, সব কিছু ওলট পালট করে দিই। ঝড় আসার পর যেটা হয় প্রকৃতি, এলোমেলো করে দিই। এলোমেলো করে দিয়ে, এলোমেলো করাটা হচ্ছে আমাদের পণ, মানে আমাদের প্রতিজ্ঞা। তাহলে ঝড় কি বলছে, ঝড়েদের প্রতিজ্ঞা কি না, শোঁ শো হু হু মটমট ঝনঝন করে সমস্ত কিছুকে ওলট পালট করে দেওয়া, বড় বড় গাছের মাথাগুলোকে ছোট গাছের মাথাগুলোকে মটমট করে ভেঙে দেওয়া, পথ করে পাতা উড়িয়ে দেওয়া, হু হু এবং শোঁ শো করে দর্প ভরে চলা। তাই তো, ওলট পালট করাই হচ্ছে তাদের প্রতিজ্ঞা। কাদের না, ঝড়ে। ঝনঝন ঝনঝন ঝনঝন, ঠিক আছে, এইভাবে ঝড় আসছে। সূত্রধার বলছে, ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যেই ফণিমনসা গাছের সমস্ত পাতা ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে গেল। একসময় ঝড় থামলো, আর শুরু হলো বাচ্চা গাছের অঝরে কান্না। তাহলে ঝড়েতে কি হলো না, ভয়ানক মানে হচ্ছে ভীষণ, ভীষণ ঝড়ে কিছুক্ষণের মধ্যেই
ফণিমনসা গাছের সমস্ত পাতা ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। এই প্রচন্ড ঝড়ে এই ছোট্ট গাছের কাঁচের পাতা ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে একেবারে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এক সময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝরে কান্না। যখনই ঝড় থামলো শুরু হলো বাচ্চা গাছে অঝরে কান্না শুরু হয়ে গেল। অঝরে মানে হচ্ছে এক নাগারে, তাই তো? মানে আগের থেকে এবারে আরো কত মানে খুব খারাপ অবস্থা। সোনার পাতা ছিঁড়ে নিয়ে যাওয়া হয়েছিল, এবারে তার সমস্ত পাতা একেবারে গুঁড়ো গুঁড়ি হয়ে গেছে। প্রচন্ড কাঁদছে ফণিমনসা। কি হয়েছে? ফণিমনসা বলছে সুরে, হায় হায় বনের পরি আবার তোমায় সরি, এসো গো তরা করি, করুণা করি বাঁচাও এসো মরে। হায় হায় বনের পরি আবার তোমাকে আমি স্মরণ করি, এসো গো তরা করি। তরা করি মানে হচ্ছে তাড়াতাড়ি চলে এসো, করুণা করি বাঁচাও এসো মরে, আমাকে তুমি দয়া করে এসে আমাকে বাঁচাও। বনের পরি আবার এলো। আবার কাঁদছো কেন গো আমার ছোট্ট মেয়ে? তাই তো, আমার ছোট্ট মেয়ে, তুমি আবার কেন কাঁদছো? ফণিমনসা বলছে, চেয়ে দেখো কি সর্বনাশ হয়েছে আমার, কাঁচ ফাঁচ আর চাই না, তুমি আমায় এবার পালং শাকের মতো সুন্দর সবুজ কচি পাতা দাও। এখনো শিক্ষা হয়নি ফণিমনসা। আবার সে চেয়ে বসলো একটা অন্য কিছু, যে দেখো কি সর্বনাশ আমার পড়ে গেছে, মানে কি ভয়ঙ্কর ভাবে আমার ক্ষতি করে গেছে ঝড় এসে। কাঁচ ফাঁচ আর আমার চাই না, তুমি আমায় এবার পালং শাকের মতো সুন্দর সবুজ কচি পাতা দাও। তাই তো, পালং শাকের মতো সুন্দর সবুজ কচি পাতা। দেখো, প্রত্যেকবার চাওয়ার প্রথমে সোনা, তারপর কাঁচ, তারপরে পালং শাকের মতো পাতা, যত আসছে তত কিন্তু চাওয়ার পরিমাণটা কিন্তু কমছে, হ্যাঁ, গুরুত্বটা বা মূল্যটা কিন্তু সেই অনুযায়ী সমস্যাগুলো আসছে। সোনার সময় এসেছে ডাকাত, ঝড়ের সময় এসেছে এই কাঁচের সময় এসেছে ঝড়, আর পালং শাকের সময় কি এবার আসে দেখো। এবার আরো কিন্তু অবস্থা খারাপ হবে। কি হলো? পালং শাকের মতো কচি সুন্দর পাতা চেয়েছে, দেওয়া তো হবেই, বনের পরি তো দেবেই। সূত্রধার বলছে, পরি অদৃশ্য হতেই ছোট্ট ফণিমনসার গা ভরে দেখা দিল পালংয়ের মতো কচি নরম সবুজ পাতা। দেখলে চোখ জুড়িয়ে যায়। আহ, কি শান্তি! ছোট্ট গাছটির এবার দেমাকে যেন মাটিতে পা পড়ে না। মৃদুমন্দ বাতাসে হেলতে দুলতে লাগলো সে মজা করে। কিন্তু কি সর্বনাশ! একটা ছাগল এদিকে আসছে যে, কি হলো দেখো। তা অদৃশ্য হতেই পালংয়ের মতো কচি পাতা, সবুজ পাতা গোটা গা ভরে গেল ফণিমনসার। দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর দেখতে, খুব ভালো লাগছে এরকম সুন্দর কচি পাতা। আহ, কি শান্তি! ছোট্ট গাছটির এবার এবার একটু অহংকার হয়ে গেল পরিবার। দেমাক মনে হচ্ছে অহংকার, দেমাকের মাটিতে পা পড়ে না, যে এই তো সুন্দর, এত সুন্দর সবুজ কচি পাতা, আমার বনের আশপাশের গাছপালারও তো এরকম সবুজ পাতা, দেখো এবার আমারও কিরকম সবুজ পাতা। অহংকারে মাটিতে পা পড়ছে না ফণিমনসা। মৃদুমন্দ বাতাসে হেলতে দুলতে লাগলো সে মজা করে। তাহলে এই মৃদুমন্দ বাতাসে অহংকার করে মজা করে সে হেলতে দুলতে লাগলো। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এবার একটা ছাগল আসছে এইদিকে। ছাগল নিশ্চয়ই পালং পাতা খেতে ভালোই বাসে। কি হবে দেখো, ছাগল শুনে বলছে, ব্যা ব্যা ব্যা, যা কিছু পাই চিবিয়ে যে খাই, ঘুরে বেড়াই ব্যাবা জ্ঞান গেয়ে গো। মোর কাছে সব লাগে মিষ্টি, ভগবানের বেবাক সৃষ্টি, যা কাছে পাই চিবিয়ে গিলি, জুতো থেকে পানের খিলি, পেটখানারে চাক করি সব খেয়ে। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাই তো, ছাগলে সব খায়।
বলে দিয়েছে জুতো থেকে পানের খিলি সবই আমি খেয়ে ফেলি। ছাগলটা বলে দিয়েছে যে ব্যা যা কিছু পাই চিবিয়ে যে খাই, আমি যাই পাই সব কিছু চিবিয়ে খেয়ে নিই, ঘুরে ঘুরে বেড়াই ব্যা গান গেয়ে, আমি ব্যা গান গেয়ে বনে ঘুরে ঘুরে বেড়াই, মোর কাছে সব লাগে মিষ্টি, ভগবানের বিভাগ সৃষ্টি, বিভাগ মানে হচ্ছে সমস্ত, তাই তো ভগবানের সমস্ত যে সৃষ্টি বা তৈরি সব কিছুই আমার কাছে লাগে মিষ্টি। কে বলছে? ছাগল বলছে। জুতো থেকে পানের খিলি সবই আমি চিবিয়ে গিলি, তাই তো ছাগলটা বলছে জুতো থেকে পানের খিলি সবই আমার খুব ভালো লাগে, পেট খানারে চাক করি সব খেয়ে, তাই তো আমি পেট খানারে একেবারে খেয়ে খেয়ে, চাক মানে হচ্ছে গোল, আমি পেটখানাকে খেয়ে খেয়ে আমি পেটখানাকে একেবারে গোল করে ফেলি। ছাগল বলছে। ফণিমনসা, উমা কি ভয়ানক, দয়া করো বাঁচাও আমায়। কারণ এবার কষ্টটা আরো বেশি হবে। কেন হবে? পাতা ছিঁড়ে নেওয়া হয়েছিল, সমস্ত পাতা গুঁড়োগুড়ি হয়েছিল, ঠিক আছে, কিন্তু এবার পাতাগুলোকে চিবিয়ে চিবিয়ে খাওয়া হবে, ফলে এবার ভয়ানক আরো, দয়া করো বাঁচাও আমায়। ছাগল বলছে পালং পাতা, আগে তোর মুড়াই মাথা, মুড়াই মানে হচ্ছে ন্যাড়া করি, ন্যাড়া করি মানে একেবারে সব কিছু খেয়ে নেওয়া, সেই এক্ষেত্রে পাতাবিহীন অবস্থা আর কি, একেবারে ন্যাড়া করে খেয়ে নেওয়া, আগে তোর মাথাটা মুড়িয়ে খাই, জিভে জল ঝরছে তোরে পেয়ে গো। তুই বলছে তার আগে তোর মুড়াই মাথা, জিভে জল ঝরছে তোরে পেয়ে গো, তোকে দেখতে পেয়ে আমার জিভ দিয়ে জল ঝরছে, তোর আগে মাথাটা মুড়িয়ে খাই। সূত্রধার বলছে তারপর কিছুক্ষণের মধ্যে ছাগলটা কচি কচি পালং পাতাগুলিকে কচকচ করে খেয়ে ফেলল। অবশেষে ছাগল চলে গেল। অবশেষে মানে শেষ পর্যন্ত কি হলো, কচি কচি পাতাগুলো সব খেয়ে নিল। ফণিমনসা গাছের সব পাতাগুলো ছাগল খেয়ে নিল, অর্থাৎ এই পালং পাতাগুলোকে সব খেয়ে নিল। ফণিমনসা এবার কান্নায় ভেঙে পড়ে সুরে বলছে, কোথায় গো বনের পরি, আবার তোমায় আবার সরি, তুমি কোথায় বনের পরি, তোমাকে আবার স্মরণ করি, ঘাট হয়েছে কানে ধরি, আমার অপরাধ হয়েছে, আমি কান ধরছি, মাপ চাই, আমার অপরাধ হয়েছে, করুণা করি বাঁচাও এসো মনে, তাই তো করুণা করি বাঁচাও এসো মনে, আমাকে তুমি এসে বাঁচাও, কৃপা করো, আমার উপর করুণা করো, করে দয়া করো, করে আমাকে তুমি বাঁচাও, আমার অপরাধ হয়েছে, আমি কান ধরছি। বনের পরি বলছে, এবারে এই জায়গাটা গুরুত্বপূর্ণ, শোনো গো আমার ছোট্ট মেয়ে, আমি কাছে থেকে সব সচক্ষে দেখেছি। এর বোঝাই যাচ্ছে বনের পরিশিক্ষা দেওয়ার জন্যই হয়তো ফণিমনসার কাছাকাছি ছিল। সচক্ষে দেখেছি, নিজের অবস্থায় আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না থাকে তার তোমার মতোই দুর্দশা হয়, বুঝলে? তাহলে নিজের অবস্থা নিজের চেহারা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকতে হয়, সেটা যত খারাপ হোক। যারা সন্তুষ্ট থাকতে পারে না, যারা বদলানোর চেষ্টা করে, তাদেরকে দুর্দশায় পড়তে হয় তোমারই মতো। তুমি যেমন প্রতি পদে পদে সমস্যায় পড়লে, শিক্ষা কিছু হয়েছে কি, তোমার কি কিন্তু শিক্ষা হলো, এবার বলো কি চাও, তাই তো এবার বলো তুমি কি চাও। তখন ফণিমনসা কান্না ভরা সুরে বলছে, আর কিছুই চাই না বোন করি, খুব শিক্ষা হয়েছে আমার, আমায় আমার ওই কাঁটা ভরা ছুঁচালো পাতায় ফিরিয়ে দাও দয়া করে, মানে আমার খুব শিক্ষা হয়েছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। কোন ভুল? না নিজের চেহারা এবং অবস্থা নিয়ে আমি সন্তুষ্ট থাকতে পারিনি, আমি বদলানোর চেষ্টা করেছিলাম, আমি লোভ করেছিলাম, এই ভুলটা আমার শুধরে গেল গো, তাই তো সেই জন্যে আমি বুঝতে পেরেছি, আমার শিক্ষা হয়েছে, আমায় তুমি আমার ওই কাঁটা ভরা ছুঁচালো পাতায় আবার ফিরিয়ে দাও গো, সেই আমার শতগুণে ভালো, সেই আমার কাছে শতগুণে ভালো। এই ন্যাড়া
হাড় জিরজিরে চেহারা আমি আর সইতে পারছি না। পালং পাতাগুলো তো একেবারে মাথা মুড়িয়ে খেয়ে গেছে ছাগল। এক্ষেত্রে পাতাবিহীন যে ন্যাড়া হাড় জিরজিরে অবস্থা ফণিমনসা, সে বলছে এই অবস্থা হাড় বেরোনো পাতাবিহীন, হাড় জিরজিরে মানে হাড় বেরোনো পাতাবিহীন অবস্থা আমি আর সহ্য করতে পারছি না গো, তুমি আমাকে আমার আগের মতো পাতাই দাও। তারপর কি হলো? বনের পরি বলল, এই তো সুবুদ্ধি হয়েছে তোমার, তাই তো, এই তো তোমার সুবুদ্ধি। সুবুদ্ধি মানে ভালো বুদ্ধি বা বাস্তব বুদ্ধি। বাস্তব বুদ্ধি বা ভালো বুদ্ধি কেন না, ও ফণিমনসাটা বুঝতে পারলো যে নিজের চেহারা নিজের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, প্রত্যেককে সন্তুষ্ট থাকতে হবে। নিজের রূপ বদলানোর চেষ্টা করতে গেলে সমস্যায় পড়তে হয়, আর অতি লোভ কখনো করতে নেই, তা হলেও সমস্যায় পড়তে হয়, তাই তো। বনের পরি বলছে, এই তো সুবুদ্ধি হয়েছে তোমার, বেশ তাই হোক, তথাস্তু, তাই তো। তবে তোমার আবার আগের মতোই তোমার কাটা পড়া ছুচালো পাতা হোক, তথাস্তু, তবে তাই হোক। সূত্রধার বলছেন, দেখতে দেখতে ফণিমনসার গায়ে তার নিজের রস ভরা মোটা পাতা হয়ে গেল। উপরে কাঁটা বা ওই যে ক্যাকটাস জাতীয় গাছগুলোর ভেতরটা কিন্তু রস ভরা হয়, ভেতরটা কিন্তু রসালোই হয়। ওখানে কি থাকে তোমরা বিজ্ঞানের শি পড়বে, ওখানে কিন্তু জল সঞ্চিত থাকে, এই সমস্ত গাছগুলো। রস ভরা মোটা, রসে পূর্ণ মোটা পাতা হয়ে গেল, আর কখনো সে মিছে বায়নাক্কা করেনি। আর কখনোই কোনোদিন ফণিমনসা মিছে মানে মিথ্যে মিথ্যে, বায়নাক্কা মানে আবদার বা বায়না, কখনো সে করেনি। আর কোনোদিন সে মিছে আবদার বা বায়নাক্কা করেনি। খুব সুন্দর একটা নাটক, খুব ভালো। হ্যাঁ, তোমরা হাতে কলমের প্রশ্নগুলো আমি বলবো, এগুলো মানে নাটকটা এইভাবে পড়ানোর পর আশা করি তোমাদের কোনো প্রশ্ন আটকাবে না, আটকানোর কথাও নয়, খুব সহজ প্রত্যেকটা বিষয়। হ্যাঁ, ওই যে প্রশ্নগুলো আছে তোমরা নিশ্চয়ই দেখো, যে ছোট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন, এই প্রশ্নগুলো খুবই সহজ প্রশ্ন, এই প্রশ্নগুলোকে আর আলোচনার দরকার নেই। হ্যাঁ, এই যে কেন মনে শান্তি ছিল না, মনে শান্তি ছিল না কারণ তার আশেপাশের গাছগুলোর অত্যন্ত সুন্দর পাতা ছিল, কিন্তু তার পাতাগুলো ছিল বিশ্রী ছুচালো রকমের। ফণিমনসা গাছের আফসোসের আশেপাশের গাছের পাতাগুলো ছিল খুব সুন্দর। ফণিমনসা বারে বারে পাতাগুলো পাল্টে দেওয়ার আবেদন কার কাছে করছিল? বনের পরীর কাছে। প্রথমবারের আবেদনে কি হয়েছিল? সোনার পাতা হয়েছিল। হ্যাঁ, সোনার পাতা কি হয়েছে? সোনার পাতা কিভাবে সে হারালো না, বাবরিওয়ালা ডাকাতের দল এসে সব কিছু ছিঁড়ে নিল। ডাকাতের দল দেখতে কেমন? ডাকাতের দল হচ্ছে জোয়ান, তাদের কানে জবা ফুল গোঁজা, আর বাবরিওয়ালা মানে লম্বা চুল বিশিষ্ট। ঝড় এলে ফণিমনসা গাছের কাঁচের পাতার কি অবস্থা হলো? কাঁচের পাতা গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়লো। ছোট ফণিমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন? না, বনের পরীর আশীর্বাদে ফণিমনসা গাছের সবুজ সুন্দর যে পালং শাকের মতো পাতা হয়েছিল, সেই জন্য তার দেমাকে মাটিতে পা পড়ছিল না, অহংকারে মাটিতে পা পড়ছিল না, মানে আশেপাশে গাছেদের মতো তার পাতা হয়ে গেছে। সেই দেমাক দেখে তার ভেঙে গেল কি করে? না, সেই দেমাক গাছের পাতা কচকচ করে খেয়ে ফেললো কে? না, ছাগল এসে যখন খেলো তখন তার সব অহংকার ভেঙে গেল। শেষ পর্যন্ত ফণিমনসা গাছ কেমন পাতা চাইলো? না, তার কাঁটা ভরা ছুচালো পাতা চাইলো। বাচ্চা ফণিমনসা গাছটা তো মহা খুশি, আনন্দে ডগমগ। এই প্রশ্নটা পরীক্ষায় পড়ে। আনন্দে ডগমগ কখন হয়েছিল? না, যখন ছুচালো পাতার জন্য কাঁদছিল, বনের পরী এসে যখন তাকে আশীর্বাদ করেছিল এবং তাকে বলেছিল যে তোমার সোনার পাতা হবে, যেহেতু সে সোনার পাতা চেয়েছে, যে আমাকে সোনার পাতা দাও, ফণিমনসা বলেছে। যখন বনের পরী আশীর্বাদে ফণিমনসা গাছের পাতাগুলি ঝলমলে সোনায় ভরে গেল, তখন ফণিমনসা গাছের অত্যন্ত আনন্দ হলো। ফণিমনসা গাছের পাতায় কাঁচের পাতায় ভরে ওঠার পর কি হয়েছিল? না, কিরকম অবস্থা হলো? না, কাঁচের পাতা যখন হলো, সারা অঙ্গ ঝলমলিয়ে উঠলো, সেই কাঁচের পাতার উপর সবুজ সূর্যের যে কিরণ পড়লো, সেই কিরণে রং ঝিকিমিকি করতে লাগলো। মৃদুমন্দ বাতাসের দোলা লেগে সুমধুর টুংটাং শব্দ হতে লাগলো। আচ্ছা, মৃদুমন্দ বাতাসে আনন্দে দুলছিল ফণিমনসা। কখন এরকম হলো? না, যখন
ফণিমনসা হচ্ছে পালং শাকের মতো পাতা পেয়েছিল, তখন সে মৃদুমন্দ বাতাসে অত্যন্ত গর্ব করে দুলছিল। কিন্তু সেই সময় এসেছিল একটি ছাগল, যে সব কিছু কি খাদ্য হিসাবে গ্রহণ করে। সে ওই ছাগলটা ওই ফণিমনসার কচি কচি পালং পাতাগুলোকে কচকচ করে খেয়ে ফেলেছিল। ছোট্ট গাছটির কি শিক্ষা হয়েছে না, ছোট্ট গাছটি যে শিক্ষাটা হলো সেটা হচ্ছে, যতবার সে অন্যদের দেখে নিজের রূপ বদলানোর চেষ্টা করেছে, যতবার সে অন্যদের অনুযায়ী অন্যদের দেখে নিজের রূপ বদলানোর চেষ্টা করেছে, ততবার সে বিপদে পড়েছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। এবং অথচ তার নিজের যে রূপটি ছিল ততক্ষণ সে কোনো সমস্যায় পড়েনি। ছোট গাছটি বুঝতে পেরেছে যে নিজের রূপেই সর্বদা সন্তুষ্ট থাকা উচিত। অতি লোভ করতে গেলে নানা রকম সমস্যায় পড়তে হয়, অতি লোভ করতে গেলে সমস্যায় পড়তে হবেই। এই মোটামুটি প্রশ্ন। আর একটা প্রশ্ন হয়, ফণিমনসা ও বনের পরী, এই যে নাটকে ফণিমনসা বনের পরীর কাছে কি কি আবদার করেছিল, খুবই তোমরা পারবে উত্তর লিখতে। ফণিমনসা গাছটা কার কাছে বারে বারে পাতা চাইছিল, বুঝতে পারছো, বনের পরীর কাছে। এবং কি ধরনের পাতা পেয়ে ফণিমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে পালং শাকের মতো পাতা পেয়ে, কচি কচি পালং শাকের মতো পাতা পেয়ে। হ্যাঁ, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ডাকাত, ঝড় এবং ছাগলের যে গানগুলো আছে সেই গানগুলো একটু খেয়াল রাখবে। আর হচ্ছে ফণিমনসা বারে বারে পাটা পাল্টে দেওয়ার আবেদন কার কাছে করছিল, এটা নিশ্চয়ই বুঝতে পারছো, যে বনের পরীর কাছে। আর যতবার কেন বারবার করতে হচ্ছিল না, প্রত্যেকবারই সে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তাই সে পাতা পাল্টে দেওয়ার আবেদন করছিল। এই মোটামুটি প্রশ্ন। আর একটা প্রশ্ন, ফণিমনসা গাছটির দিমাগ কিভাবে বিনষ্ট হলো, অহংকারটা। হ্যাঁ, না ওই যে যখন মানে তিনটে সোনার পাতার সময় কি হয়েছিল, ঝড়ের কাঁচের পাতার সময় কি হয়েছিল, আর পালং শাকের মতো পাতার সময় কি হয়েছিল, এই তিনটে ক্ষেত্রে কিন্তু একটু বর্ণনাটা করতে হবে। তবে গুরুত্ব দিতে হবে ছাগল যখন খেয়েছে, মানে ওই যখন পালং শাকের মতো পাতা, সুন্দর কচি পাতা পেয়েছে পালং শাকের মতো, তখন তার দেমাগে মাটিতে পা পড়ছে না। ঠিক তখনই একটা ছাগল এসে তার সব সবুজ পাতাগুলি মুড়িয়ে খেয়ে গিয়েছিল, এটা একটু দেখতে হবে। আর হচ্ছে, আর কখনো সে মিছে বায়নাক্কা করেনি, কে কেন আর বায়নাক্কা করেনি, এই প্রশ্নটা একটু দেখতে হবে। হ্যাঁ, যে ওই ঘটনাটা পুরোপুরি বলতে হবে, বলে প্রথমবারে সোনা, দ্বিতীয়বারে সোনার পাতা, দ্বিতীয়বারে হচ্ছে কাঁচের পাতা, তৃতীয়বারে পালং শাকের মতো পাতা, সবকিছুই দেখতে সমস্যার সম্মুখীন হতে হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই। সোনার পাতার সময় ডাকাত, কাঁচের পাতার সময় ঝড়, আর পালং শাকের মতো যখন তখন ছাগল এসেছে। এবং এরপর তার শিক্ষা হয়েছে যে নিজের যা কিছু আছে সেটুকুনেই প্রত্যেককে সন্তুষ্ট থাকতে হয়। এই কারণে, এবং সে সন্তুষ্ট হয়েছে এবং সে চেয়েছে নিজের কাঁটা পড়া পাতা, তাই সে আর কোনোদিন কোনো বায়না করেনি। নিজের ছুঁচালো এবং কাঁটাযুক্ত পাতা পেয়েই সে ফিরে পেতে চেয়েছে। এই হচ্ছে মোটামুটি। আর একটা প্রশ্ন, দেমাগে কখন পা পড়ে না, হ্যাঁ, ইত্যাদি। এই মোটামুটি প্রশ্নগুলো দেখলেই হবে, ঠিক আছে? অসুবিধা কিছু হবে না, যা প্রশ্ন আসবে তাই লিখতে পারবে, খুব সহজ, একটু ভালো করে শুধু পড়তে হবে, ঠিক আছে? সবাই স্কুল খুললে এটা নিয়ে আবার আলোচনা করা যাবে, কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, মন দিয়ে পড়াশোনা করে যাবে, ঠিক আছে? ধন্যবাদ সকলকে।